নমস্কার, শুরু করছি ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আজও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব এবং জয়ন্তদার বিশ্লেষণ আপনারা শুনতেই পাবেন। বেশ কিছু আপডেট আপনাদের দেব। প্রথমেই আমরা নেপালের পরিস্থিতির দিকে নজর রাখবো। প্রত্যেকেই জানি যে নেপালের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সেখানে অগ্নিগর্ভ, কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি বলা যেতে পারে। যেভাবে জেনজিরা তারা প্রতিবাদ বিক্ষোভ জানাতে শুরু করেছে, তারা শুরু থেকেই কিন্তু চাইছিল যে সেখানকার যে সরকার অর্থাৎ কেপি শর্মা ওলির যে সরকার রয়েছে তার পতন হোক এবং সে পদত্যাগ করুক, সেই দাবি নিয়ে তারা প্রতিবাদ শুরু করেছিল। যেখানে সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞার ওপর শুরু হয়েছিল এই প্রতিবাদ এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও অর্থাৎ প্রত্যাহার করার পরও সেই প্রতিবাদ জারি ছিল। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করেছেন এবং সেনার সাহায্য তিনি আগেই চেয়েছিলেন, তারপরে পদত্যাগ করেছেন। সেক্ষেত্রে কেপি শর্মা ওলি তিনি কোথায় যাবেন, তিনি দেশে থাকবেন নাকি অন্যত্র কোথাও যাবেন, নেপালের পরিস্থিতি কি হবে? বাংলাদেশে আমরা শেষ দেখেছিলাম এ ধরনের পরিস্থিতি, আবার নেপালেও কিন্তু একইভাবে এই পরিস্থিতি হয়ে উঠছে। পাশাপাশি ভারতের প্রতিবেশী নেপাল, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সব মিলিয়ে যে পরিস্থিতি, আমি এই বিষয়টাই জয়ন্তদাকে জানতে চাইবো। জয়ন্ত, তাহলে নেপালে এবার ঠিক কি হতে চলেছে এবং ভারত অবশ্যই তারা ক্লোজ মনিটরিং করছে পরিস্থিতির দিকে, সেক্ষেত্রে ভারতের কোথায় উদ্বেগ রয়েছে এবং কতটা উদ্বেগজনক কি বলবেন? নেপালের যা পরিস্থিতি এখন ইন্দ্রাণী, মানে এটা অগ্নিগর্ভ তো বটেই। মানে বাংলাদেশে এই রকম চিত্র তো আমরা দেখেছি যে দেশের প্রধানমন্ত্রীকে পলাতকা হতে হলো। আবার আমরা দেখেছি যে শ্রীলঙ্কাতেও এরকমই একটা রাজনৈতিক ভয়ঙ্কর একটা মানে ক্যাটাস্ট্রফি, পলিটিক্যাল ক্যাটাস্ট্রফি। আবার এই রকম মানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, মানে দুজনকেই এবং আগুন লাগিয়ে দেওয়া, এই পরিস্থিতিটা কিন্তু ভারতের জন্য যে খুব সুখের এবং শান্তির তা নয়। প্রতিবেশী রাষ্ট্রে মানে পাশের বাড়িতে আগুন লাগলে আমি কি করে শান্তিতে থাকি, তাই না? আসলে প্রথম কথা হচ্ছে যে এটা কেন হলো, নেপালে এটা কেন হলো সেটার একটা যথার্থ বিশ্লেষণ হওয়া কিন্তু প্রয়োজন। এবং এই মুহূর্তে ওখানে জরুরি অবস্থা জারি করে সেনা শাসনের একটা মাধ্যমে সেখানে কি মানে তার স্ট্রাকচার কি, তার ফাংশন হবে, এগুলো সবই দেখার বিষয়। তবে ভারতের একটা মস্ত বড় ভূমিকা নতুন নেপাল গঠনে, রিস্ট্রাকচারিং, রিকনস্ট্রাকশন অফ নেপাল, সেখানে কিন্তু থাকবে। আমি তিনটে বিষয় বলবো যেটা আমার মনে হয়েছে যে আজকের দিনে অন্তত বলাটা প্রয়োজন, যে কেন এমন হলো, নেপালে কেন এমন হলো, এটা সব থেকে বড় প্রশ্ন। প্রথম কথা হচ্ছে নেপালের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছিল। এই ঠিক বাংলাদেশের যেরকম অর্থনৈতিক জিডিপির উন্নতি হয়েছে, কিন্তু বাংলাদেশের বেকারি, দারিদ্র এবং সেখানে মানুষের চাকরি না পাওয়া, এইগুলো কর্মহীনতা মস্ত বড় ইস্যু তো ছিল। শ্রীলঙ্কায় তো আমরা ভুলে যাইনি যে চীনের কাছ থেকে ঋণ নিয়ে কিভাবে ঋণের জালে শ্রীলঙ্কা জড়িয়ে পড়েছিল। সুতরাং নেপালেও অর্থনৈতিক ফ্যাক্টর, তার যে ভয়ঙ্করভাবে ডিটোরেশন অফ নেপাল ইকোনমি, সেটা একটা মস্ত বড় ফ্যাক্টর। দ্বিতীয়ত এই যে ওলি নিজেকে একটা স্ট্রং ম্যান, এইটা একটা তৈরি করার চেষ্টা করছিলেন। এমনকি যখন ভয়াবহ আন্দোলন হচ্ছে তখনও সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা জারি করলেন। এবং আমি যেটা বারবার বলছিলাম যে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা করার জন্য বিদ্রোহ হলো, পরিবর্তন হলো, তা নয়, কিন্তু এটা একটা ক্যাটালিটিক রোল প্লে করেছে। কিন্তু কেন সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিতে হলো, তার যে জেনেসিস, কার্যকারণ সম্পর্ক, সেইটা আমাদের খুব ভালো করে খতিয়ে দেখা দরকার। এই যে স্ট্রং ম্যান হতে গিয়ে কিন্তু আরো বিপদ ডেকে আনলো। অর্থনীতি খারাপ, তুমি স্ট্রং ম্যান হতে চাইছো, যেরকম ইন্দিরা গান্ধী এমার্জেন্সি করতে গিয়ে ডুবেছিলেন। তো এইটা অনেক সময় হয় যে যখন সংকটের মধ্যে, তখন আরো বেশি করে এখন একনায়কতন্ত্রী একটা অ্যাপ্রোচ শাসক দলের এটা হয়। এটা তো মানে সেই ম্যাকিয়াভেলির প্রিন্সেই খুব সুন্দর করে বলা হয়েছে যে কি বিপদ হতে পারে মানে প্রিন্সের, যদি এইরকম একটা রাজনৈতিক অবস্থান গ্রহণ করা হয় অর্থনৈতিক সংকটে। সেটা কিন্তু কোনো কাজের নয়। আমরা যেটা ভাবি যে ম্যাকিয়াভেলি একদম সব ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া, ম্যাকিয়াভেলির মধ্যে কিন্তু অনেকগুলো ধরনের বংশানুক্রমিক রাজতন্ত্র
আবার মানে যে রাজতন্ত্রটা তৈরি হওয়া মানুষের সমর্থন নিয়ে, এগুলোর মধ্যেও কিন্তু অনেক তফাৎ ম্যাকিয়াভেলি তার প্রিন্সে দেখিয়েছিলেন। আমরা তাত্ত্বিক আলোচনায় যাব না, আমি আরেকটা ফ্যাক্টর বলবো যেটা নেপালের এই পরিস্থিতির জন্য একটা মস্ত বড় হয়েছে, যে নেপাল বেশ কিছুদিন ধরে মানে ঘরেও নহে পারেও নহে যে জন আছে মাঝখানে করতে গিয়ে মানে ভারতের এত দীর্ঘদিনের সম্পর্কটাকে অবহেলা করে, মানে নেপালও তো হিন্দু রাষ্ট্র এবং সেইটাকে বরং মূলধন করে বিজেপিও কিন্তু চেয়েছিল নেপাল এবং ভারতের মধ্যে। এখন হলো কি, একটা তো কমিউনিস্ট শাসনে যখন সেই প্রচন্ডের সময় আমার এখনো মনে আছে সীতারাম ইয়েচুরি খুব সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং নেপালের একটা অস্থিরতার জায়গায় সুস্থিরতা ভারতের সাথে তৈরি হয়েছিল কিন্তু কমিউনিস্ট শাসনে প্রচন্ডের সময়। কিন্তু যেটা হয়, চীন এবং ভারত তাদের দুজনেরই ইনফ্লুয়েন্স, এই তো কিছুদিন আগেই কেউ একজন নেপাল গেছিলেন, তিনি বলছিলেন মুদির দোকানে চীনে টাকা দিয়ে জিনিসপত্র কিনেছেন। তো আগে ভারতের টাকা দিলেও হতো, এখন এই যে চীন না ভারত পরিকাঠামো থেকে শুরু করে ভারতের উপর আর্থিক নির্ভরশীলতা একটা বিপুল ছিল এবং সেখানে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়া এবং আর্থিক সাহায্য এবং তার যে সাপোর্ট, আমি ভারতের সাপোর্ট ছাড়াই আমি স্বাভাবিক হয়ে গেছি, এই যে অ্যাপ্রোচটা এটা নেপালকে ডুবিয়েছে। আর এখন তার ফলে নেপাল এখন কি হবে সেটা দেখার, তবে এটা বোঝা যাচ্ছে যে আপাতত একটা মানে ওই টেম্পোরারি অস্থায়ী একটা শাসন তৈরি করা হবে। এখন বিদেশের এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভূমিকা কিছু আছে কিনা, অত্যাধিক বেশি চীনপন্থী হয়ে যাওয়ার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো এখানে রোল আছে কিনা, অদৃশ্য শক্তি কাজ করেছে কিনা, সেগুলো নিয়ে এখন জল্পনা কল্পনা হচ্ছে। এগুলো গুজবের স্তরে রাখাই ভালো, কারণ আমরা প্রমাণ ছাড়া এত বড় একটা কনক্লুশনে আমি অন্তত শ্রোতাদের কাছে ওই ধরনের বক্তব্য আমি রাখতে আগ্রহী নেই। শুধু এটুকু বলতে পারি, এই টাগ অফ ওয়ার ভারত এবং চীনে কার সাথে বেশি বন্ধুত্ব, তারও কিন্তু একটা খেসারত আজকে নেপালকে দিতে হলো। ইন্দ্রাণী, জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা এতক্ষণ জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন, আমরা বেশ কিছু খবর নিয়ে আলোচনা করলাম। তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবর এবং আপডেটের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত ৩, ৭।